তারা নাচে, নাটকে যেমন ডায়ালগ দেয়, টিকটকে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মটা ছোট মাত্রায় ইউজ করে। তো এটা কিন্তু একটা খুব শক্তিশালী মাধ্যম। তো এটাকে যেহেতু কিছু অপব্যবহার করা হয়েছে এবং অপরাধমূলক কাজের জন্য বা অশালীনতার জন্য ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা টিকটক প্ল্যাটফর্মটাকে এত হেয় করে দেখি। তো আমি আসলে এই ধরনের প্রোগ্রামে কখনোই যাই না, বাট ব্ল্যাক ড্যান্সার গ্রুপের আজকের আয়োজনে আমি এসেছি এজন্যই যে এখানে যারা টিকটক ইউজার আছেন তাদের কাছে আমি আমার বার্তা বলে দিব যে তাদের যেন এমন কোনো অ্যাক্টিভিটিস কখনো না হয় বা এমন কোনো অশালীন ভাবভঙ্গি বা এমন কোনো কিছু না হয় বা নেগেটিভিটি তারা যেন সমাজে না ছড়ায়। কারণ টিকটক অন্য অ্যাপসদের মতোই একটা বড় শক্তিশালী অ্যাপস কিন্তু। হ্যাঁ, আপনারা জানেন যে টিকটক কিন্তু মেটা নিয়ে নিয়েছে, ফেসবুক যেটা মেটা তারা নিয়ে নিয়েছে। কেন নিয়ে নিয়েছে? কারণ টিকটক একটা শক্তিশালী মাধ্যম। তো এই শক্তিশালী মাধ্যমকে আপনারা সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, সামাজিক বার্তা দিতে পারেন, বিনোদন দিতে পারেন, নাচ গান লিপসিং যেটাই বলেন না কেন সবকিছুই করতে পারেন। হ্যাঁ, এবং আপনাদের প্রতিভাটা খুব সহজে বা ছোট আকারে তুলে ধরতে পারেন। তো এখন যেটা হলো যে টিকটক বলতে লোকজন যখন বলে টিকটকার, তখন লোকজন কিন্তু খুব ছোট করে দেখে। তার কারণ হলো কিছু শ্রেণীর মানুষের অ্যাক্টিভিটিস, কিছু শ্রেণীর মানুষ সেটাকে খুব নেগেটিভলি সম্প্রচার করেছে। যেহেতু এটা সহজলভ্য, ডিজিটাল বাংলাদেশ আমরা যেটা জানি যে এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি, আমরা সবকিছু কিন্তু হাতের মুঠোয়, আমাদের এই ফোনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের এখন কষ্ট করে ব্যাংকে যেতে হয় না, চেক নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না। হ্যাঁ, আমাদের মোবাইলটা কিন্তু খুব সহজে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিয়েছে। তো আমি এইটাই আহ্বান করার জন্য এই অনুষ্ঠানে এসেছি যে এখানে যারা আছেন তাদেরকে বলবো, ভাই আপনারা এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না যাতে আপনাদেরকে টিকটকার বলে হেয় করা হয়। আপনারা কিন্তু টিকটকার বলে কিছু না, আপনারা কিন্তু অভিনেতা অভিনেত্রী, আপনারা কিন্তু অভিনয় করেন এই ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে। ছোট্ট অ্যাপ বলবো না, বলবো যেটা শক্তিশালী একটা অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অভিনয় করেন, আপনাদের প্রতিভা তুলে ধরেন। তো এই অ্যাপটাকে যেন আর মানুষ ঘৃণিতভাবে না চিন্তা করে, ছোট না মনে করে, টিকটকার এখানে প্রবেশ করবে না, এখানে টিকটক করা যাবে না, এই ধরনের যেন কখনো কোনোদিন আপনাদেরকে ফেস করতে না হয়। এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানটা আসা। আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি, কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলেই কেউ সামাজিকভাবে এই রেভলিউশনটা আনতে পারে। যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা আছে। লিপসিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার, সবাই ইচ্ছা করলেই কিন্তু লিপসিং করতে পারবে না বা নাচতে পারবে না। হ্যাঁ, এটাও প্রশিক্ষণের ব্যাপার আছে। তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভলি ব্যবহার করেন এবং সামাজিকভাবে ব্যবহার করেন, সেটা বিনোদনের জন্যই হোক, শিক্ষামূলক ব্যাপারেই হোক না কেন। তো এই কারণে আজকে আমার এই অনুষ্ঠানে আসা এবং আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি যে আপনারাও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে নেবেন যাতে টিকটকার বলে মানুষকে আর কেউ হেও না করে। এবং টিকটক প্ল্যাটফর্মে সবখানে যেমন পজিটিভ নেগেটিভ আছে, টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে কেউ যেন তার ফেম, কেউ যেন তার খ্যাতি, হ্যাঁ, এগুলো নিয়ে মানুষের ক্ষতি না করে, মানুষের সাথে প্রতারণা না করে। হ্যাঁ, অনেক 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 এরকম খবর পেয়েছি যে প্রবাসীর স্ত্রী ভেঙে গেছে অমুক টিকটকার জন্য, এই ধরনের ঘটনা যেন এটা আপনারা যেন না করেন। হ্যাঁ, যেহেতু এটা একটা সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যম, তো আপনারা এটা পজিটিভলি এবং সামাজিকভাবেই ব্যবহার করবেন। কোনো প্রশ্ন আছে? একই একই করবেন। আচ্ছা, আমি একবার করি আপু। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের এই ব্যাপারে আমি বলবো যে 10 তারিখ মেতে যেটা হয়েছে আমার বাসায়, যে আমার অগোচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে এবং সেখানে অশালীন গালাগালি, অশ্রাব্য গালাগালি, অকথ্য গালাগালি এবং অশালীন ভাবভঙ্গি করা হয়েছে আমার বাসার ভিতরে, এবং সেটা যে লাইভে করে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন শেয়ার করা হয়েছে এবং সেটা অবশ্যই একটা অসামাজিক কার্যক্রম এবং অশালীন ব্যাপার হয়েছে। আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে কেউ যেন, কারণ প্রিন্স মামুনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে যে একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এইভাবে গালাগালি, হুমকি এবং অশ্রাব্য ভাষায় কথা বলা বা অঙ্গভঙ্গি করা, এটা সবাই উৎসাহিত হবে। তো আমি যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারেই সঠিক। আচ্ছা আপু, এই যে অনেকেই বলছে যে আপনি নাকি কন্টেন্ট তৈরি করেন, আপনার তো লাইভে যে কথা ভাই সাইলেন্ট
ভাই যে কোনো একজন ভালো লাগাতে পারে। আপনি আপনি যে অশ্লীল কোনো কন্টেন্ট তৈরি করে সোশ্যাল প্ল্যাটফর্মে খারাপ কোনো নেতৃত্ব প্রকাশ করেছেন কিনা? ওখানে কিন্তু অশ্লীল কন্টেন্ট করা হয়েছে। ওখানে আসলে ওই যে লাইভটা ছিল সেখানে কিন্তু আমাকে ছোট করা হয়েছে, আমাকে গালাজ করা হয়েছে, লোকজন কিন্তু আমাকেও দেখেছে, সেই জন্যই উনি ওইটাকে অশালীন বলেছেন। তো আমি যেসব কন্টেন্ট করি, আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না, আমি হয়তো কোনো প্রমোশন করে দিই বা হয়তো কোনো ওপেনিংয়ে যাই, আমার ভিডিও করা হয় এবং আমার নামে কয়েকশোরও বেশি, 150-রও বেশি, আমার ব্লু ফেয়ারি লাইলার নামে 150-রও বেশি ফেক পেজ আছে, হ্যাঁ, যারা নানা রকম ভয়েস দিয়ে নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে, সেটা সবকিছুই কিন্তু পজিটিভ না। বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডিগুলোতে যান, তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না। আমি হয়তো কোনো প্রমোশন করি বা আমি লাইফস্টাইল ব্লগ করি বা আমি রিলস বানাই, কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন। আপু, আমরা দেখতে পাচ্ছি লাইভের ভিতরে আপনাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে এবং আপনি কোর্টেও গিয়েছিলেন। তো আসলে সেই মামলা বা সেই কোর্টে যে গেলেন, সেটা কতদূর আপনি গিয়েছেন বা এর পরবর্তী কি পদক্ষেপ আপনি নিয়েছেন? এই যে 2025 সালে, হ্যাঁ, একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে, লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ বিভিন্ন অঙ্গভঙ্গি এবং হেয় প্রতিপন্ন করা হলো, এটা 2025 সালে এসে আসলে কোনোভাবেই কাম্য না। কারণ আমরা সবসময় কি বলি, নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো, ক্ষমতায়নের ব্যাপারটা বলবো, যে আমরা সবসময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ, কিন্তু একটা সময় বলা হয় যে না ঠিক আছে, নারীদেরও অধিকার আছে, কিন্তু নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন? যে একটা মানুষ যদি আমার বেডরুমে ঢুকে যদি এই ধরনের কাজ, এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে, তো সেটা তো আমি কি বলবো, যে আমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে। আমার সাথে যদি এরকম করা হয়, তাহলে অন্য যাদের ওই এক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে, এই ধরেন 16, 17, 18 বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে, হ্যাঁ, তারা তো সামাজিক ভয়েই, সম্মানহানির ভয়েই কেউ আইনের কাছে যে বলবে না। তো আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিমান ব্যক্তি হন না কেন, আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধী হবে। আপনি যদি অপরাধ করেন, সেই অপরাধ আপনি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন, সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয়, প্রথম তো ক্ষমা করে দেওয়া হয়েছিল, তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার, আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা। তো এই জন্যই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি। এখন আইন যেভাবে নিবে, আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। আপনারা অনেকেই বলেন যে না, আইন আসলে বৈষম্যমূলক। আইন আসলে বৈষম্যমূলক কখনোই হতে পারে না, কারণ একটা আইন তো একটা দেশের আইন, একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না। এখানে যথাযথ পর্যালোচনা করে সমাজের ব্যক্তিদের ভিউজ নিয়ে বা কি বলবো, যে একজন আমি বললাম আমার আইন হয়ে গেল সেটা না। তো একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত, এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে, তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি, কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে জীবনের সম্পদ যত অর্জন ছিল সব ব্যয় করেছেন, প্লাস 49 লক্ষ টাকা আপনি ঋণী হয়েছেন। আসলে এটা কেমন ঋণী হয়েছেন আর আমাকে কত টাকা আপনি দিয়েছেন নগদ, এইগুলা কি বলবেন? আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না, বাট আপনি যেটা বলেছেন যে ব্যক্তির নামটা বলেছেন, সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই, এবং আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয়, মানুষ একটা মামলা কখন করে, যখন আপনি ভুক্তভোগী, যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত। আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে 4 বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। হ্যাঁ, আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম? তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না। এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই, আপনারা সে যদি আমাকে মেরেও ফেলে তাহলেও আমি আর নাই, হ্যাঁ, তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত পরিবেশ, বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে। আমি এই জন্যই এসেছি। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে
প্রিন্স মামুন যে আপনার গায়ে হাত তুলছিল সবাই দেখেছে, দর্শকরা আছে সবাই দেখেছে আপনার গায়ে হাত তুলছিল। তারপরেও আপনি কিন্তু বলেছেন যে প্রিন্স মামুনের সাথে আমি আর কখনো দেখা করবো না, যোগাযোগ করার চেষ্টা করবো না। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে আপনি আবার তার সাথে মিশেছেন এবং তার সাথে ঘুরিয়ে বেড়েছেন। আসলে আবার এখন বলতেন যে যাবেন না, একটু মুখ খুলবেন। এটা যেটা বলেছি যে সেটাও একটা ব্ল্যাকমেলিং এর ব্যাপার ছিল, সেটা আসলে আমি যে আইনের আশ্রয় নিয়েছি সেই আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার, আপনারা যদি লাইভটা দেখেন, সে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য, লায়লার সাথে, মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাকমেলিং এর ব্যাপার ছিল। গত যে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারে বারেই বলছে যে মামলা তোলার জন্য, মামলা তোলার জন্য, মামলা তোলার জন্য। এটা আসলে তার প্রতারণা, তার ফাঁদ এবং তার অপকৌশল, যে আইন যেন তাকে কোন রকম কিছু করতে না পারে, সেজন্যই আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না, আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কিত হতে চাই না। আমি নিজেই বলেছি আমি হতে চাই না, আমি নিজেই বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা হয়তো আমার চেহারা, আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা, মানে আমার কতটা পিছে ছুরি নিয়ে সে আমাকে বলিয়েছে যে তুমি এভাবে বলো, ওভাবে বলো, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার, আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না। আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছি নেগেটিভ ভাবে। প্রিন্স মামুন আমরা দেখেছি যে সে বরাবরই আপনি না শুধু অনেকের সাথে এই ধরনের প্রতারণা জড়িয়ে পড়ে। তো আপনি এত সহজ সরল কেন, বারবারই এই ভুল কেন করেন? তার সাথে আপনি বারবারই তার এই যে একটু মায়াবী এই কথাটা বলি যে উনি মায়াবী কণ্ঠে কথা বলে সেটার ফাঁদে কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন। আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের 2টা সংসার আছে, 2টা বিয়ে আছে, 2 সংসারে 2টা সন্তান আছে। তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে 2টা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে, 2টা জায়গায় কিভাবে বিয়ে করছে? হ্যাঁ, এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি। আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি, হ্যাঁ আমি নিজে বাঁচি, তোমার সংসারে তুমি যাই হও না কেন। এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল পড়ে আপনাদেরও কিন্তু তার প্রতি সিম্প্যাথি হয়েছে। টিকটকার প্রিন্স মামুন শুধু আজকে থেকে না, আপনারা যদি দেখেন যে 2017-18 সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে, চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে, দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ, র্যাব, সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুচলেখা দিয়ে দিয়েছে। সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেক 10-12টা বার্থ সার্টিফিকেট আছে। হ্যাঁ, আর এবং যেহেতু সে মাদক সেবন করে, আপনারা তো জানেনই যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না। আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ। আপনারা সাংবাদিক ভাই, আপনাদেরকে কিন্তু সে হেয় করে বলেছে যে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা? সাংবাদিক ভাইদের অধিকার আছে, হ্যাঁ, আমার সাংবাদিক ভাই বলে কিছু না, তারা রাষ্ট্রের সাংবাদিক, তারা দেশের সাংবাদিক, তারা সবসময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে। সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা? আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই, যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন। এতগুলো যদি অপরাধমূলক কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুচলেখা দিয়ে ছুটে এসেছেন? ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন, আমার প্রতিবন্ধী ভাই বোন হলে আপনারা, আমি এই ছোট্ট কথাটা বললাম যে প্রতিবন্ধী ভাই বোন যদি হয়, হ্যাঁ, তাহলে তারা কিভাবে একজন 2বার করে বিয়ে করে, 2টা সংসার করে, 2 ঘরে সন্তান থাকে? আপনারা এই কথাটাই বলবেন। এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি, তার 4টা বাইক, তার BMW গাড়ি। আমি তো এর আগেও বলেছি ভাই, কই আমার তো BMW গাড়ি নাই, আপনাদের তো আপনারা এত বড় সাংবাদিক, আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না, আপনারা এত শিক্ষিত, ক্লাস 5 পাস ছেলে একটা কিভাবে BMW গাড়ি চালায়? এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল, এগুলো হচ্ছে তার ফাঁদ। আপনি তাকে নকল কাবিন দিয়ে তাকে বিয়ে করেছেন, সে দাবি করেছে আপনি করেছেন, আর আপনি দাবি করেছেন সে করেছেন। আসলে কাবিনটাকে আসলে ফেক না ভুয়া? আর কত টাকা কাবিন ছিল আপনাদের? কাবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে। আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে। আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে, না হলে কিন্তু এই মামলাটা আসতো না। এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে 4 বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না, বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না, আপনারা দেখতেন যে লায়লা মারা গেছে, লায়লার বাচ্চারা রাস্তায় পড়ে আছে। তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না, তো তখনই সে চলে গেছে। তো 4টা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে। ভুয়া কামিন যদি আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো, সে অনেক সংবাদ সম্মেলনে বলেছে লায়লা আমাকে
আটকে রেখেছে, লায়লা আমাকে বাসায় আটকে রেখেছে, লায়লা আমার সাথে প্রতারণা করেছে, লায়লা আমাকে ফাঁদে রেখেছে। ফাঁদ যদি হতো তাহলে সে ওই ভুয়া কাবিননামা নিয়েই সে আইনের আশ্রয় নিত, কিন্তু সে তো কখনোই সেটা করেনি। আপু, আপনি যখন দেখেছেন যে আপনাকে ভুয়া কাবিননামা দিয়েছে, কাবিন যখন হয়েছে তখন তো আপনি জানেন যে কত লাখ টাকা কাবিন হয়েছিল, সেই বিষয়টা কি বলবেন? 5 লক্ষ টাকার মনে হয় 5 লক্ষ 1 টাকার মনে হয় দেনমোহর একটা ছিল। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি মামুনের জন্য 49 লক্ষ টাকা ঋণী হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছে যে আপনি কোন জায়গা থেকে সেই টাকা লোন দিচ্ছেন? ব্যাংক থেকে, অবশ্যই। যেহেতু লোন কোথা থেকে নেয়? ব্যাংক থেকে। আমি প্রায় 6টা ব্যাংক থেকে লোন নিয়েছি। আমার যেভাবে লোন প্রসেস সেভাবে আমি লোন নিয়েছি এবং এটার স্টেটমেন্ট এবং সবকিছুই আছে। যদি আমি কখনো আইনের আশ্রয় নেই তাহলে আমি তো আমার তো আপনারা দেখেছেন আজ পর্যন্ত আমি যে কয়টা কারণে আইনি আশ্রয় নিয়েছি সবগুলো কিন্তু প্রমাণিত হয়েছে। সে যে আমাকে হত্যার চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং চার্জ গঠন হয়েছে। সে যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। তো আমি যদি কখনো আমার আর্থিক ব্যাপারগুলো নিয়েও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি, সেটা প্রমাণ করার যথাযোগ্য কাগজপত্র সবকিছুই আমার কাছে আছে। আচ্ছা আপু, আমরা ফেসবুকে একাধিক পেজে বারবার একটি ভিডিও আমরা আসলে সেটা হচ্ছে আর এক মিনিট নিতে পারতেছি না, প্রোগ্রাম আছে, তার একটা প্রোগ্রাম আছে। মামুন সাহেব বলছেন তাকে দেখা যাচ্ছে যে সেটাও টাইম তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন। আসলে যেহেতু আপনি তার মামলা করেছেন, এই কথা বলে সে আসলে তার ঢাল হিসেবে ব্যবহার করছে। এই কথা কেন, আরো অনেক মিথ্যা কথাই বলে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যে একজন বাহিনীর প্রধানের সাথে যে ব্যাপারটা, সেটা তো আমি নানা ইন্টারভিউতে ক্লিয়ার করেছি যে সে যেহেতু আমার পেজ ডিসেবল করে দিয়েছিল সেই কারণে কিন্তু আমার সাইবার ক্রাইম অফিসে যাওয়া হয়েছিল। তো এখন সেটাকে উনি যদি মনে করেন যে এই ইস্যুতে তাকে নিজেকে ভালো সাজানোর জন্য, আমাকে খারাপ সাজানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় এবং হয়তো সে রাজনৈতিক কোনো ব্যাপারও হয়তো করে ফেলতে পারে, তো এগুলো আসলে তার প্রতারণারই অংশ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে বিভিন্ন গণমাধ্যমে হেডলাইন হয়ে নিউজ হয়েছে, আসলে এর ব্যাখ্যা বা এর এর কোন রকম সত্যতা নাই। আপনারা যদি ইভেন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোদিন দেখেন, কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে। হ্যাঁ, আপনারা যদি আমার ফোনটা চেক করেন, আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই। যেহেতু সে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজে জড়িত, সেই জন্য তার মাস্টার মাইন্ডে আসলে এই কথাটাই এসেছে যে ঠিক আছে লায়লাকে দিয়ে এটা করাবো। আপনারা প্রমাণ সার্চ করেন, করলেই পাবেন অবশ্যই। আপনি একটা অভিযোগ করেছিলেন যে মামুন আপনার পেটে লাঠি দিয়ে আপনার বাচ্চা নষ্ট করেছে, এটা কতটুকু সত্য? সত্য হলে এটা কখন ঘটেছিল? এটা ঘটেছিল, এটা অবশ্যই সত্যি। এটা আসলে মানুষের খুব কষ্টের একটা ব্যাপার। একটা মা হিসেবে মায়ের একটা খুব দুঃখের একটা ব্যাপার, এবং কোনো মায়েরই এটা কাম্য না একটা জীবনকে এভাবে নষ্ট করে দেওয়া। এটা হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। লাস্ট একটা প্রশ্ন, আমরা টেলিভিশনেও কিছু নিউজে দেখেছি যে একটা ভিডিও পাবলিশ হয়েছে মামুনের ফ্যামিলি 13-14 সেকেন্ড, আসলে মামুনের ডিটেলস দেখা যাচ্ছে, আদৌ মামুনের নাকি অন্য কাজ আমি জানি না। আমি এটা বলতে পারি না এটা কার কি, এটা যাচাই বাছাই করার দায়িত্ব আসলে আমার না। কিন্তু আমি যতক্ষণে জানতে পেরেছি যে সে মাদকাসক্ত চরমভাবে এবং সে বিকৃত যৌনাচারে লিপ্ত এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে আসতেছে, তো তখন থেকে আমি তাকে একটা ঘৃণিত পশুর চেয়েও খারাপ মনে করছি, কারণ পশুরাও এগুলো করে না। আপনারা, আমার যতদিন নিঃশ্বাস আছে, যতদিন আমি বেঁচে আছি, আর কোনোদিন আমি আপনাদেরকেও, আপনারা আমার ভাই, আপনারা আমার গার্জিয়ান, আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণিত মানুষের ব্যাপারে, যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি, একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী, তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না, এবং আমি আর তার নামও শুনতে চাই না, তার ছায়াও দেখতে চাই না। যতদিন আমার নিঃশ্বাস আছে, আমি কোনোভাবেই সে যেই পথে যাবে আমি ওই রাস্তা দিয়েও হাঁটবো না। আমরা জানি আপনি মানুষকে সহযোগিতা করেন, মানে সরল মনে,
অনেক হেল্প করেন আসলে, আর এরপরে মামুনের পরে কারে হেল্প করবেন? আমার নিজেরই এখন সাহায্য দরকার। আমি এমন অবস্থায় আছি যে আমার এখন হাত পাতার মতো অবস্থা হয়েছে। আপু টাকা থাকলে সাকিব খানকে টার্গেট করতে হবে। সেটা এই নিউজ কিন্তু বাংলাদেশের হেডলাইনে ছিল, সমস্ত গণমাধ্যমে। কেন সেটা কেন? সেটা হচ্ছে যে আসলে না, আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পড়ে ভিতরের অংশটা পড়ি না। ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করেছো। প্রিন্স মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে টার্গেট করেছি। আমার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো, একজন এইরকম একটা অমানুষ জানোয়ারকে কেন আমি টার্গেট করব? যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে, তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব। সেই জন্যই কথাটা আসলে বলা। আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব, তাকে টার্গেট করব, এটা আসলে কোনো কথা না। এখানে আমি একটা কথা বলতে চাই। আমি 2021 সাল থেকে লাইলার সাথে আমি ইনভলভ আছি। আপনারা যে ধরনের কোশ্চেন গুলো করেন, মানে আমি তাদের সাথে পরিচিত এন্ড হচ্ছে তাকে আমি বোন হিসেবে রেসপেক্ট করি। ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম, বিকজ মামুনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয়, তো আমি তখন থেকেই তাকে ভাবি ডাকি। এন্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন, তারা যেভাবে লিভ টুগেদার করেছে, মানে মানে তারা যেভাবে থেকেছে, আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে, আমি তো নিজে দেখেছি এন্ড আমি ওই বাসায় ছিলাম। হ্যাঁ, আর এই রিলেশনটা একমাত্র হাজবেন্ড ওয়াইফই করতে পারে। মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লায়লা তাকে জোর করে আটকে রেখেছে, লায়লা তাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়েছে, এগুলো সম্পূর্ণ ফেক নিউজ এন্ড পাবলিক সিম্পাথি নেওয়ার জন্য। লায়লার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো, আমি 2021 সাল থেকে চিনি, আমি তাকে এটাও বলেছি যে বোন, তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো, বাংলাদেশে ছেলের অভাব নাই। ও আমাকে একটা কথাই বলেছেন, গাড়িতে লায়লা আমার সাথে নিজে বসে কান্না করছে। ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাইলে আপনারা বুঝতেন যে লায়লা মামুনকে কতটুকু লাভ করে। সে পৃথিবীর কিছু চায়নি, সে মামুনকে চেয়েছিল। আর এই ইস্যুটাকে কাজে লাগিয়ে মামুন লায়লাকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ সিদ্ধি লাভ করেছে। এই জিনিসগুলো যখন লায়লা বারবার ক্যাচ করতে পেরেছে, তখনই লায়লাকে সে বিভিন্নভাবে প্রোটেস্টমূলক কথা বলেছে, লায়লাকে সে ডমিনেট করেছে, লায়লাকে সে অপমান করেছে, লায়লার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে, যে এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি, লায়লা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে। আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক সিম্পাথি। আপনাদের গণমাধ্যমকে আমি বলবো যে লায়লার বিরুদ্ধে এই ধরনের যে কাজটা করেছে, এবং একটা মেয়ের প্রাইভেসি, একটা মেয়ে যে ড্রেস পরে শুয়েছিল তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে। এন্ড হচ্ছে আপনারা লাইভটা ভালোভাবে দেখবেন, বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে, বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো ছেলে আজকে বাইরে থাকতে পারতো না। আর বারবারই লায়লা সিম্পাথি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য। ও একটা মানুষ রূপী পশু, ওর ভিতরে পশুত্ব আছে। মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো, সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লায়লার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না। কারণ আমি যে কয়েক রাত লায়লার বাসায় থেকেছি, মামুনের জন্য লায়লার বেবি সিক ছিল, ওর একটা বেবির স্লিপিং ডিসঅর্ডার আছে, বিভিন্ন ডিজিজের কারণে সে ঘুমাইতে পারে না, বাচ্চা অসুস্থ। সে রাত 2টোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো, আমি এইটা খাবো, আমি ওইটা খাবো। এই বেচারি সেই রাত্রে, মানে আমি অবাক হয়ে গেছি, রাত 3টার দিকেও চাউমিন বানায় নিয়ে আসতেছে। এটা কি ভালোবাসা নয়? ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে, আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে। আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি, আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি, বাট কখনোই মুখ খুলি নাই। এর আগে আমি 2-1 বার বলার চেষ্টা করেছি, মামুন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায়, বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব, 3 দিনের মধ্যে তোর এই ক্ষতি করবো, ওই ক্ষতি করবো। তুই কেন লায়লার পক্ষে গেছি? শুধু তাই না, লায়লার সারাউন্ডিং এ আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই, ও প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক কথা বলে যে কেন তুমি লায়লার সাথে, আমার মাধ্যমে পরিচয়, লায়লার কাছে কেন যাবা? বাট আমাদের তো একটা বিবেক আছে, আমরা এই কারণে লায়লাকে সঙ্গ দিয়েছি, সাথ দিয়েছি, কারণ আমরা লায়লার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি। সো মামুন যেটা করেছে, ওকে ইউজ করেছে, প্রতারণা করেছে। লায়লার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যা এলিগেশন। লায়লার ক্যারেক্টার যদি খারাপ হইতো, মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না। বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই, আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই। সো এই কোশ্চেনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লায়লা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে। ওই মামুন 4 ঘন্টা বাড়ি ধরা DOHS খুঁজে খুঁজে লায়লার বাড়ি বের করেছে, এটা আপনারা সবাই জানেন। আর ওকে, ও যদি পাখি হইতো বা পশু হইতো, সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত, ও তো মানুষ। আর ও যেটা বলেছে একটু আগে, ও ড্রাগ অ্যাডিক্টেড, ও বিভিন্ন নেশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই। বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন, ও কিন্তু এতটা বাচ্চা না। আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাথি দেখাচ্ছে, সেই লেভেলের বাচ্চা মামুন না। যাই হোক, এটাই আমার লাস্ট কথা।